খুব নম্রভদ্র ধার্মিক একটি মেয়ে আয়লা, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে স্বাভাবিক জীবন ছেড়ে তাকে বেছে নিতে হয় পতিতাবৃত্তি। আর তখনই তার জীবনে আশার আলো হয়ে আসে এক দম্পতি, যেই স্ত্রী চাইতো আয়লাকে নিজের স্বামীর সাথে বিয়ে দিতে। এখন দেখার বিষয় এটি যে ওই দম্পতি যখন আয়লার অতীত সম্পর্কে জানতে পারবে তখন তারা কি করবে। তারা কি আদৌ তাকে তাদের সাথে রাখতে চাইবে? আর একজন স্ত্রী বা কেন নিজের স্বামীর সাথে অন্য একটি মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে, সেটাই দেখব আজকের এই ইন্দোনেশিয়ান লাভ স্টোরি ল টেঙ্গাতে। শুরুতেই আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়। সে কোরিয়ার হান রিভারের উপর থেকে যাওয়া সেই ব্রিজে যায় এবং সেখানে গিয়ে মনে মনে বলতে থাকে যে যেই নদীর জন্য সে এতদিন বেঁচে রয়েছে, যে নদীর কাছে আসার জন্য সে সারাটা জীবন চেষ্টা করেছে, আজ সে সেখানে এসেছে। তো এটা বলেই সে ব্রিজের পাশে রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে। এরপরই দেখানো হয় একজন প্রফেসরকে, তার নাম হলো ফেইথ। সে তার স্টুডেন্টদেরকে গল্পের প্রথমে দেখা সেই মেয়েটির সাথে পরিচয় করিয়ে দেয় আর সবাইকে জানায় যে তার নাম হলো আয়লা, আর সেই তাদের কি কি অ্যাসাইনমেন্ট আছে সেই সবকিছু বুঝিয়ে দিবে। তো এরপরই দেখানো হয় যে আয়লার সাথে প্রফেসর ফেইথের কিভাবে দেখা হলো তা সে বলতে থাকে। সে বলে যে তাকে সে ছোটবেলা থেকে চেনে, সে তার প্রতিবেশী ছিল, কিন্তু বলতে গেলে সে তার লাইফ সেভার। প্রফেসর ফেইথের হেল্পের কারণেই সে কলেজে পড়তে পেরেছে, আর তার জন্যই সে স্কলারশিপও পেয়েছিল। যখন তার বাবা তার কলেজের ফি দিতে পারেনি তখন ফেইথ তার ফি দিয়েছে, এই জন্য সে তার কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু আরো একজন আছে যে কিনা তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে, তার নাম হলো জিদান। জিদান হলো তার ছোটবেলার বন্ধু। যখন আয়লার মনে হয়েছে যে তার থেকে সবকিছু দূরে সরে যাচ্ছে বা সে যা চাচ্ছে তা পাচ্ছে না, তখনই জিদান এসে সব সময় তাকে অ্যাসিওর করত যে সে এটা নিশ্চয়ই করতে পারবে। আর তার কথা শুনেই আয়লা সব সময় মোটিভেট হতো। তো এরপরই দেখানো হয় যে আয়লা তার চাচা প্রফেসর ফেইথের সাথে হাঁটতে হাঁটতে বাড়িতে আসে। সেখানে এসেই সে ফেইথ আর তার ওয়াইফের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরই সেখানে জিদানও চলে আসে। সে তার মায়ের সাথে করেই তাদের বাসায় ফেরে। তখন তারা একে অপরের সাথে সালাম বিনিময় করে, আর দেখা যায় যে জিদান আয়লার দিকে এবং আয়লা বারবার জিদানের দিকেই তাকিয়েছিল। অর্থাৎ তাদের দুজনের মধ্যেই ফ্রেন্ডশিপের থেকেও হয়তো বেশি কিছু ছিল, কিন্তু কেউ কখনো কাউকে সরাসরি তাদের মনের কথা জানায়নি। যাক, তো আয়লা বাসায় ফিরতে নিলে এটা দেখে জিদান তার মাকে বলে যে সে একটু আয়লাকে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে। তার মায়ের তো আগে থেকেই আয়লাকে তার ছেলের জন্য ভালো লাগতো, আর সে তাদের দুজনের ফিলিংসের ব্যাপারেও খুব ভালো করেই জানতো। মা তো সে সবই বুঝতে পারে, তো এর জন্য সে জিদানকে আর মানা করে না। সে উল্টো বলতে থাকে যে সে আর কত রাইডারের মতো বিহেভ করবে, তার তো তাকে তার মনের ফিলিংস বলে দেওয়া উচিত, তাই না? তো জিদান আর আয়লা দুজনই তো এটা শুনে লজ্জা পেয়ে যায়। এরপরে তারা একসাথে হাঁটতে হাঁটতে যেতে থাকে। আয়লা তো জিদানের বাইকেই ওঠে না, কারণ এতে তাদের টাচ লাগতে পারে, যা হারাম। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে আয়লা অনেক বেশি ধার্মিক মাইন্ডের। সে সব সময় পর্দা করে এবং ইসলামী বিষয়গুলো সব সময় সে মেনে চলে। তো তারা দুজন হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। আয়লার কোরিয়াতে গিয়ে সেখান থেকে গ্র্যাজুয়েশন করার অনেক ইচ্ছা ছিল, এটা তার জীবনের লক্ষ্য। আর তার সামনেই অ্যাডমিশনের জন্য এক্সামও ছিল। এই জন্য জিদান তাকে অনেক বেশি মোটিভেট করতে থাকে। সে আয়লাকে একটা ছবিও এডিট করে দেয়, যেখানে দেখা যাচ্ছিল তারা দুজন কোরিয়ার হান রিভারে বোটে করে ঘুরে বেড়াচ্ছে। আয়লা তো তখন এটা দেখে অনেক খুশি হয়ে যায়, আর জিদানের মোটিভেশন পেয়ে তো সে আরো বেশি আশাবাদী হয়। তো এভাবে কথা বলতে বলতে তারা আয়লার বাসার সামনে পৌঁছে যায়। আয়লা সেখানে তার বাসার সামনে অনেক মানুষকে জড়ো হতে দেখে। এটা দেখেই তো সে ভেতরে দৌড়ে যায়, আর তখনই সে দেখতে পায় যে তার বাবার মৃত লাশ পড়ে আছে। এটা দেখে তো সে অনেক বেশি ভেঙে পড়ে। মা মারা যাওয়ার পর তার বাবাই তাকে ছায়া দিয়ে রাখতো, এখন সেও চলে গেল। কিন্তু আয়লা তখন ভেবেছিল তার বাবার চলে যাওয়া হয়তো তার জীবনের সবচেয়ে কষ্টের ঘটনা, কিন্তু এরপর থেকে তো সবকিছু আরো বেশি খারাপ হতে থাকে, যা সে কখনো চিন্তাও করতে পারেনি। রেন্ট দিতে না পারার জন্য তাদের বাসার বাড়িওয়ালা তাকে বাসা থেকে এক রাতে বেরই করে দেয়। তাকে তখন আর কোনো পথ খুঁজে না পেয়ে তার আন্টির কাছে গিয়ে থাকতে হয়। কিন্তু তার আন্টি তো খুবই খারাপ একটা জায়গায় থাকতো, আর তার আন্টিও খারাপ একজন মহিলা ছিল। সে প্রস্টিটিউশনের সাথে জড়িত ছিল। আয়লা না চাইতেও তাকে বাধ্য হয়ে সেখানেই যেতে হয়, কারণ তার থাকার যে আর কোনো জায়গা নেই। তো দেখা যায় আয়লার আন্টি তাকে নিয়ে তার বাসায় যায়। সেখানে গিয়ে সে আয়লাকে একটা ভাঙাচোরা রুমে থাকতে দেয়। আয়লা এতে কিছুই মনে করে না। সে যতটা ভালো করে পারা যায় ততটাই ভালো করে রুমটা গুছিয়ে সেখানে থাকতে শুরু করে।
কিন্তু সেখানে তো তার থাকাটা দিনকে দিন আরো বেশি মুশকিল হতে থাকে। সে তার জন্য খাবার বানালে আন্টির ছেলে রায়না এসে তা তার থেকে কেড়ে খেয়ে নেয়। আর আয়লা তাকে কিছু বলতে গেলে সে তাকে অনেক উল্টোপাল্টা গালিগালাজ করে, যা আয়লার মোটেও ভালো লাগে না। আর এই কারণে আয়লা তাকে কিছু বলাও বাদ দিয়ে দিয়েছে। তাছাড়া তাকেই সেই বাড়ির সব কাজ করতে হতো। তার জীবন এত খারাপ পজিশনে চলে আসে যে কেউ তার জায়গায় থাকলে হাল ছেড়ে দিত, কিন্তু সে তার হাল ছাড়ে না। সে তার পড়াশোনা ঠিকই কন্টিনিউ রাখে। সে সবসময় এটাই আশা করত যে তার কোরিয়াতে যাওয়ার স্বপ্ন একদিন না একদিন ঠিকই পূরণ হবে। আর একবার স্কলারশিপ পেয়ে গেলে তো সেখান থেকে সারা জীবনের জন্য চলে যেতে পারবে। তাই সে তার মতোই চেষ্টা করে যায়। কিন্তু একদিন সে ঘুমিয়ে থাকলে তার আন্টির নজর তার উপর পড়ে, আর সে তাকে জোর করে ছোট কাপড় চোপড় পরায়, কারণ আজ থেকে সে আয়লাকেও খারাপ কাজের মধ্যে ঢুকিয়ে দিবে। আয়লা তার কাছে অনেক অনুরোধ করে যেন সে তার সাথে এমন না করে। সে এসব করতে চায় না, কিন্তু সে না চাইতেও তাকে তার কথা মানতেই হয়। তো এরপরই তাকে ক্লাবে নিয়ে গেলে তার কাছে একটি লোক আসার চেষ্টা করে, কিন্তু তখনই সে লোকটিকে চড় মেরে দেয়। আর ঠিক সেই সময়ই তার কাছে চলে আসে রায়না, আর তাকে টানতে টানতে নিয়ে গিয়ে তার গলায় ছুরি ধরে আর তার উপর শারীরিক নির্যাতন চালায়। আর এর পর থেকে আয়লাকে তাদের কথা মতো সব কাজ করতে হয় এবং প্রতিদিন বিভিন্ন ক্লায়েন্টদের সাথে খারাপ কাজও করতে হতো। তাছাড়া এর মধ্যেই তার কাছে কোরিয়ার ইউনিভার্সিটি থেকে চিঠিও আসে যে তাকে সিলেক্ট করা হয়নি, যার জন্য আয়লা অনেক বেশি কষ্ট পায় আর অনেক ভেঙে পড়ে বেচারি। তখনই একদিন দেখা যায় তার কাছে জিদান আসে, আর সে তাকে এই অবস্থায় দেখে বলে যে সে কেন নিজের জন্য প্রতিবাদ করলো না, সে তো নিজেকে বাঁচাতে পারত। তখন আয়লা তাকে বলে সে যেন এখান থেকে চলে যায়, কারণ রায়না তাকে দেখে ফেললে অনেক সমস্যা করবে, যা সে চাচ্ছে না। তো এরপরে একদিন তারা লুকিয়ে লুকিয়ে দেখা করে। তখন জিদান আয়লার কাছ থেকে কিভাবে কি হয়েছে এই সব কিছু জেনে নেয়, কিন্তু এরপরও সে আয়লাকে অবাক করে দিয়ে বলে যে সে কি তাকে বিয়ে করবে। সে যদি তাকে বিয়ে করে তাহলে সে তাকে অনেক ভালো রাখবে এবং তার স্বপ্ন পূরণে সব সময় তার সাথেই থাকবে, তাকে কখনো ধোকা দিবে না। আর সে ভার্জিন নাকি না তা তার কাছে ম্যাটার করে না, তার জন্য তো আয়লা সব সময় পিওর। তো এটা বলেই সে আয়লার মাথায় হিজাব পরিয়ে দেয়, আর আয়লাও তখন তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এটা শুনে তো জিদানও অনেক হ্যাপি হয়। তো এরপরই আসে তাদের পালানোর দিন। আয়লা জিদানকে বলেছিল যে আজ তাকে রায়না অন্য শহরে নিয়ে যাবে, তাই সে যেন 11টার মধ্যেই এখানে আসে। তো জিদানও এদিকে আসতে থাকে, কিন্তু তার লেট হয়ে যায়। এদিকে আয়লাও সুযোগ বুঝে সেই ক্লাব থেকে পালিয়ে রাস্তায় যায় আর জিদানের জন্যই অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনই অন্যদিকে দেখানো হয় যে আয়লার সেখান থেকে মিসিং হওয়ার ব্যাপারটা রায়না জেনে যায়, আর তারা সবাই মিলে আয়লাকে খুঁজতে থাকে। এদিকে তখন জিদান তো 11টার বেশি বেজে যাওয়ায় তাড়াতাড়ি করে গাড়ি চালাতে থাকে। ঠিক সেই সময় দেখা যায় একটা প্রাইভেট কারের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এই অ্যাক্সিডেন্ট একদম আয়লার সামনেই ঘটে। আয়লা তখন দৌড়ে জিদানের কাছে যায় আর অনেক কাঁদতে থাকে। জিদানের একটু জ্ঞান আসলে সে আয়লাকে বলে যে সে তার কাছে ক্ষমা প্রার্থী, কারণ সে তাকে বেটার লাইফ দিতে পারল না। তো ঠিক সেই সময় আয়লাকে এসে রায়না এবং তার লোকেরা আবারও তুলে নিয়ে চলে যায়। তো এই ঘটনার পরই আয়লা একদিন চাচা ফেইথের সাথে দেখা করে। ফেইথ তাকে জিদানের মৃত্যুর জন্য অনেক সান্ত্বনা দেয়। এরপরই আয়লা তাকে বলে যে তার জন্য এখন পথ চলাটা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। সে জিদানের শেষ ইচ্ছাটা অন্তত পূরণ করতে চায়, এখান থেকে কোরিয়া যেয়ে সে পড়াশোনা করতে চায়। তারা দুজন মিলেই সেখানে যেতে চেয়েছিল, কিন্তু এখন সে একাই সেখানে যাবে আর নিজেদের স্বপ্নটা পূরণ করবে। তখন ফেইথ তাকে বলে যে এমন একজন মহিলা আছে যে কিনা তাকে কোরিয়া নিয়ে যাবে এবং তার পড়াশোনার সকল খরচও সে বহন করবে। এটা শুনেই তো আয়লা খুব খুশি হয়ে যায়, কিন্তু তখন ফেইথ বলে যে কিন্তু এখানে একটা শর্ত আছে যে তাকে সেই মহিলার হাজবেন্ডকে বিয়ে করতে হবে এবং তার হাজবেন্ডের সেকেন্ড ওয়াইফ হতে হবে। তো এগুলো শুনে তো তখন আয়লার মন অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু সে ফেইথকে বলে যে সে সেই মহিলার সাথে দেখা করতে চায়। ফেইথ তো পরদিনই তাকে সেই মহিলার সাথে দেখা করাতে নিয়ে যায়। তখনই দেখানো হয় তার নাম হলো আয়েশা। শায়লার সাথে দেখা করে তাকে বলে যে তার ক্যান্সার হয়েছে, তারা চিকিৎসাও করছে, কিন্তু ডাক্তার বলেছে যে কোনো চিকিৎসাতেই তার আর কোনো কাজ হচ্ছে না। সে ধীরে ধীরে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে, যে কোনো সময় সে মারা যেতে পারে। এর জন্য সে চলে যাওয়ার আগে একটি ভালো এবং মুমিন মেয়ের সাথে তার হাজবেন্ডের বিয়ে দিতে চায়, যাতে করে তার হাজবেন্ড এবং তার একমাত্র মেয়ে সুরি তার চলে যাওয়ার পরও ভালোভাবে থাকতে পারে। তখন আয়লা তাকে বলে
যে তাহলে সে তাকে কেন তার হাজবেন্ডের জন্য বেছে নিয়েছে, তার তো ব্যাকগ্রাউন্ড অনেক বেশি খারাপ। তো তখনই আয়েশা বলে যে তার পাস্ট তার কাছে ম্যাটার করে না, তার কাছে ম্যাটার করে ফিউচার। তো এটা শুনেই আয়লার মনে আশা জাগে, আর সে আয়েশার কাছে এসে তাকে বলে যে সে তার অফারটি গ্রহণ করছে। এই কথা শুনে তো আয়েশা খুব খুশি হয় আর তাকে সাথে সাথে জড়িয়ে ধরে। এরপরই দেখানো হয় আয়লা তার আন্টির বাসায় শেষবারের জন্য যায় আর তার জিনিসপত্র সব গুছিয়ে আনে। এরপরই আয়েশা তার আন্টির কাছে টাকা দিয়ে সেখান থেকে আয়লাকে নিয়ে আসে। এরপরই আমাদের দেখানো হয় তাদের বিয়ের দিনের দৃশ্য। সেখানে অনেকে উপস্থিত হয়, তাছাড়া আয়েশা নিজে সেখানে আয়লাকে নিয়ে আসে এবং খুশি মনে তার সাথে তার হাজবেন্ড বুসার বিয়ে দিতে থাকে। কিন্তু সেখানে তার হাজবেন্ড বুসা কিংবা তার মেয়ে সুরি এরা কেউই খুশি ছিল না। শুধুমাত্র আয়েশার দিকে তাকিয়ে তারা এটা মেনে নিতে বাধ্য হচ্ছিল। তো তাদের এমন আচরণ দেখে তখন আয়লা বেশ কষ্ট পেতে থাকে, কিন্তু তার কষ্ট একটু কম হয়ে যায় যখন সে তাদের সাথে মিলে কোরিয়াতে আসে। পুরো রাস্তা সে কোরিয়া দেখতে দেখতে তাদের সাথে করে তাদের বাসায় যায়। আসলে তারা সপরিবারে কোরিয়াতেই থাকতো। তো তাদের বাসায় যাওয়ার পরই আয়লা বুসাকে জিনিসপত্র গাড়ি থেকে নামাতে হেল্প করতে চায়, কিন্তু বুসা তাকে বলে যে তার কোনো হেল্প লাগবে না। এটা বলেই সে তার মেয়ের সাথে বাড়ির ভিতরে চলে যায়। তখন তো আয়লার মনটাই খারাপ হয়ে যায়। এই ব্যাপারটা আয়েশা খেয়াল করে আর তাকে বলে যে প্রথম দিকে সবকিছুই তার কাছে অনেক কঠিন মনে হবে, কিন্তু তাকে সঠিক সময়ের জন্য ধৈর্য ধারণ করতে হবে আর তাকে ধীরে ধীরে করে এই সংসারের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। তো এরপরই তারা বাসার ভিতর প্রবেশ করলে তাদের এত বড় আর সুন্দর বাসা দেখে তো আয়লা অনেক মুগ্ধ হয় আর সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। তখনই তার কাছে আয়েশা আসে এবং তাকে বলে যে আজ থেকে এটা আয়লারও বাসা। এরপর সে আয়লাকে নিয়ে তাদের বেডরুমে যায় আর বলে যে কাল পর্যন্ত এটা তার আর বুসার বেডরুম ছিল, কিন্তু আজকে থেকে এই রুমটা শুধুই বুসা আর আয়লার। আয়লা তখন তাকে বলে যে তার এটা করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আয়েশা বলে যে সে আর কতদিন থাকবে। আয়লাকে তো তার হাজবেন্ডের সাথে ভাব বিনিময় এখন থেকেই করতে হবে, তাই সে এখানেই থাকবে। তাছাড়া আয়েশা তাদের জন্য বাসর ঘরও সাজায়। তো এরপরই সে আয়লাকে তার ক্লোজেটের কাছে নিয়ে যায় আর বলে যে কোরিয়াটা অনেক বেশি ঠান্ডা, তাই সে তার জন্য আগে থেকেই শীতের কাপড়ের ব্যবস্থা করে রেখেছে। সে আরো বলে যে বুসা সবসময় ডান সাইডে ঘুমাতে পছন্দ করে আর ল্যাম্প জ্বালিয়ে রাতে মাঝে মাঝে সে বইও পড়ে। তো এই সব কিছু বুঝিয়ে দিয়ে আয়েশা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই তার খারাপ লাগতে থাকে আর সে আয়লার দিকে ঘুরে বলে যে সে কি তাকে জড়িয়ে ধরতে পারবে। আয়লা তখন তাকে হ্যাঁ জানায়। তারা তখন একে অপরকে জড়িয়ে ধরে। এরপরই আয়েশা তাকে বলে যে সে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গ্রেটফুল, কারণ আয়লা এই বিয়ে করার জন্য রাজি হয়েছে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তো এরপরই রাতে দেখানো হয় আয়েশা তার মেয়ের রুমে থাকে এবং তাকে নবীদের গল্প বলতে থাকে। তখন তার মেয়ে সুরি বলে যে তার অনেক কষ্ট হচ্ছে, সে দুইটা মা চায় না, তার জন্য শুধু আয়েশাই তার মা, কিন্তু সে কেন চলে যাচ্ছে। আয়েশা তখন তাকে বলে যে সে কোথাও যাচ্ছে না, আল্লাহ যদি চান তাহলে সে তাদের সাথেই থাকতে পারবে। তো এটা বলে সে আসলে তার মেয়েকে আশ্বাস দিতে থাকে, কিন্তু মনে মনে তো সেও জানে যে সে আর বেশি দিনের অতিথি নয়। তো এরপরই দেখানো হয় আয়লাকে। সে রুমে বসে সেখানে বুসার আসার অপেক্ষা করতে থাকে। তো অনেকক্ষণ পর দেখা যায় সেখানে বুসা আসে। আয়লা তাকে সালাম দেয়। এরপরই বাম সাইডে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু তখন বুসা সেখানে বসে আর আয়লাকে বলে যে আয়লা হয়তো এটা জানে যে সে তাকে বিয়ে করেছে শুধুমাত্র তার ওয়াইফের কথায়। এটা তার শেষ ইচ্ছা, তা না হলে সে কখনোই বিয়ে করত না। আর তাছাড়া আয়লাও তো তাকে পড়াশোনা করার জন্য বিয়ে করেছে, যার মানে হলো তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধুই নামমাত্র, তাই তারা স্বামী স্ত্রীর মতো থাকবে না। এটা বলেই সে খাট থেকে নেমে নিচে মেঝেতে ঘুমিয়ে পড়ে। এই ব্যাপারটা দেখে তখন আয়লা তার পায়ের কাছে গিয়ে বালিশ রেখে আসে। এরপরই মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। আয়লা বুসার সাথে করে সুরিকে স্কুলে দিয়ে আসতে যায়। পথে তারা বাবা মেয়ে অনেক খুনসুটি করতে থাকে, কিন্তু তারা আয়লাকে একদমই ইগনোর করে। আয়লা এতে কিছুই মনে করে না। এরপরই দেখানো হয় যে সুরি স্কুলে পৌঁছালে আয়লা বুসার সাথে মিলে সুরিকে সি অফ করতে চায়, কিন্তু বুসা তখন তাকে গাড়িতেই থাকতে বলে। এরপর সে গাড়ির সামনের সিটে এসে বসতে চায়, কিন্তু বুসা তখন সেখানে তার ব্যাগ রেখে দেয়, যার জন্য আয়লাকে আবারও পেছনে গিয়ে বসতে হয়। তো এরপরই বুসা আয়লাকে তার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সাবওয়ের কাছে নিয়ে আসে আর সেখানে গিয়ে তাকে ড্রপ করে বলে যে সাবওয়ে থেকে গেলে তাকে ট্রাফিকে পড়তে হবে না, যার জন্য সে তাড়াতাড়ি করে পৌঁছে যেতে পারবে। তখন আয়লা তাকে বলতে যাবে যে তার কাছে তো টাকা নেই, কিন্তু সে কিছু বলার আগেই
বুসা তাকে ক্রেডিট কার্ড দেয় এবং তাকে বলে যে সে যেন তার প্রয়োজনের সবকিছু এই কার্ড ইউজ করে কেনে আর রাতে যেন সে ডিনারের আগে বাসায় আসে, না হলে আয়েশা তার জন্য শুধুই চিন্তা করবে। তো সেই সময় আয়লা সেখান থেকে সাবওয়েতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরই সে কোথায় কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। তো তখনই সে সেখানে ঘুরতে থাকলে হঠাৎই তার ফোনটি হাত থেকে পড়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই সেখানে একজন কোরিয়ান ছেলে এসে তার ফোনটি ধরে নেয়। আয়লা তখন তাকে এটা করার জন্য ধন্যবাদ জানায়। তো ছেলেটি তখন তাকে দেখে বুঝতে পারে যে সে ইন্দোনেশিয়ান, তাই সে তাকে তার পরিচয় দেয় যে সে হলো হানিউল। তখন আয়লা তাকে তার নাম জানায়। সেই সময় হানিউল হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিলে আয়লা তাকে টাচ না করেই গ্রিটিংস জানায়। তখন হানিউলও তাকে ইন্দোনেশিয়ান ভাষায় থ্যাঙ্কস জানায়, অর্থাৎ সে ইন্দোনেশিয়ান ভাষা বেশ ভালোই বলতে পারে। তখন হানিউল আয়লার কাছে জানতে চায় যে সে কোথায় যাওয়ার জন্য সাবওয়ে নিতে চাচ্ছে। আয়লা তখন তাকে তার ইউনিভার্সিটির লোকেশন দেখায়। এটা দেখে হানিউল তাকে বলে যে সেও তো সেখানেই যাচ্ছে। তো এরপরই সে আয়লাকে নিয়ে সেই ইউনিভার্সিটিতে চলে আসে। সেখানে আসার পরই হানিউল আয়লাকে বলে যে তারা তো চলে এসেছে, যাক। তো এরপরই সে আয়লাকে গুড লাক জানিয়ে দুজন দুদিকে চলে যায়। এরপরই দেখানো হয় যে আয়লার টিচার তাকে বলে যে তার এখানে আসার পর প্রথমে সবকিছু বুঝতে একটু কষ্ট হবে, এ কারণে তার জন্য একজন মেন্টর রাখা হয়েছে যে তাকে সব বিষয় বুঝতে হেল্প করবে, আর সে অনেক বেশি হ্যান্ডসামও। তো এরপরই প্রফেসর তাকে হানিউলের সাথে পরিচয় করায় এবং তাকে বলে যে হানিউল হলো তার মেন্টর। এটা জেনে তো তারা দুজনই অবাক হয়ে যায় এবং আবারও একে অপরের সাথে দেখা হওয়াতে তারা খুশি হয়ে যায়। যাক, তো এরপর তারা কথা বলতে শুরু করে। আয়লা হানিউলের কাছে জানতে চায় যে সে এত ভালো করে ইন্দোনেশিয়ান ভাষা কিভাবে বলতে পারে, সে কি ইন্দোনেশিয়াতে গিয়েছিল। তখন হানিউল বলে যে সে 2 মাসের জন্য ইন্দোনেশিয়াতে ছিল, আর তারপর থেকেই এখানে ভার্সিটিতে তাকে ইন্দোনেশিয়ান স্টুডেন্টদের মেন্টর বা গাইড বানানো হয়। এটা জানার পর তখন আয়লা তার কাছে আরেকটি প্রশ্ন করে। সে হানিউলের কাছে জানতে চায় যে সে তো এখানে স্কলারশিপ নিয়ে আসেনি, তার স্কলারশিপ এর আগে রিজেক্ট করা হয়েছিল, কিন্তু এখন যদি স্কলারশিপ নিতে চায় সে, তাহলে তাকে কোথায় অ্যাপ্লিকেশন জমা দিতে হবে বা কখন দিতে হবে সেটা কি হানিউল তাকে জানাতে পারবে। হানিউল তখন তাকে বলে যে এই বিষয়ে খুব ভালোভাবে তাকে বোঝাতে পারবে এমন কিছু স্টুডেন্টদেরকে সে চেনে। আয়লা যদি চায় তাহলে সে তাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারবে। আয়লাও তখন তাদের সাথে দেখা করতে চায়। এরপরই দেখানো হয় যে ইউনিভার্সিটি শেষ হলে হানিউল আয়লাকে নিয়ে রোড চেনাতে থাকে এবং কোথায় সে কি পাবে না পাবে সেই সব কিছু বলতে থাকে। আর তখনই পথ চলতে চলতে আয়লা তাকে জিদানের কথা বলে। সে বলে যে তার জিদান নামে একটা অনেক ভালো বন্ধু ছিল, সে সব সময় তাকে আয়লা বলে ডাকতো, যেখানে তার আসল নাম হলো হাইয়া। কিন্তু জিদান বলতো যে তার কাছে হাইয়া নামটা অনেক কঠিন লাগে, এর জন্যই সে তাকে আয়লা বলে ডাকবে। তখন হানিউল তাকে জিজ্ঞেস করে তো জিদান এখন কোথায় আছে। আয়লা জানায় যে সে মারা গেছে, কিন্তু তার সব স্মৃতি তার কাছে এখনো পানির মতো স্পষ্ট। তো এরপরে দেখানো হয় যে আয়েশা সুরিকে স্কুল থেকে পিক করে বাসায় নিয়ে আসে, কিন্তু সুরি তখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আয়েশাও তো এই ব্যাপারটা খেয়াল করে, তাই সে তার কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। সুরি তখন বলে আয়লা কি চলে গিয়েছে নাকি আবারও তাদের বাসায় এসে থাকবে। আয়েশা এটা শুনে তাকে বলে যে সে তো তাদের সাথেই থাকবে আর তাদেরকে কোম্পানি দিবে। এই কথা শুনেই তো সুরি খুবই রেগে যায় আর সেখান থেকেই চলে যায়। এরপর আবারও আয়লা আর হানিউলকে দেখানো হয়। হানিউল তাকে তার বাসা পর্যন্ত এগিয়ে দেয়। এরপর সে তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তখন সেখানে বুসাও চলে আসে। সে আসলে অফিস থেকে এই সময় বাড়িতে ফেরে। আয়লা তখন তার হাতে চুমু খেয়ে সালাম জানাতে চায়, কিন্তু বুসা তো তাকে ইগনোর করে সেখান থেকেই চলে যায়। এরপরই দেখানো হয় যে বাসায় এসে আয়লা আয়েশার সাথে মিলে ডিনার রেডি করার কাজ করে। এরপরই ডিনার টেবিলে সবকিছু নিয়ে আসা হলে আয়েশা আয়লাকে কিছুক্ষণ সুরির সাথে খেলতে বলে। এরপরই বুসা এখানে আসলে তাকে যেন সে তার গ্রিন টি খেতে দেয় সেটাও জানিয়ে দেয়। তো তার কথা মতো আয়লা প্রথমে সুরির কাছে যায় এবং তার কাছে গিয়ে তার সাথে খেলার চেষ্টা করে, কিন্তু সুরি তখন তাকে ইগনোর করতে থাকে। তাছাড়া সে একটি ড্রয়িং বানায় যেখানে সে তার মা বাবা আর তাকে আঁকায়। তখন আয়েশা এটা দেখে সুরিকে বলে যে এখন তো আয়লাও তাদের পরিবারের সদস্য, সে তাকে কেন আঁকালো না। তখন সুরি বলে যে তার শুধু একটাই মা আছে। তো এটা শুনেই তো আয়লা কষ্ট পেয়ে যায়। এরপরই দেখানো হয় যে সেখানে বুসাও আসে, কিন্তু আয়লা তার কাছে গিয়ে তাকে চা অফার করলে বুসা বলে সে চা খাবে না। এটা বলেই সে সেখান থেকে উঠে চলে যায়। তো তাদের এত ইগনোরের পরও আয়লা হাল ছাড়ে না। সে বিভিন্নভাবে তাদের বাবা মেয়ের মন জয় করার চেষ্টা করে, কিন্তু তাতে কিছুই লাভ হয় না।
তারা তাকে একই রকম ভাবে ইগনোর করতে থাকে। এরপরই দেখানো হয় যে একদিন রাতে আয়লা বুসার জন্য ফ্লোরে চাদর এবং বালিশ রেখে দেয়, কিন্তু বুসা এসে সেগুলো আবারও সরিয়ে রাখে। তখন আয়লা তাকে বলে যে সে বালিশ কেন নিতে চাচ্ছে না। তখন বুসা বলে যে বালিশ নিচে দেখলে আয়শা তাদের উপর সন্দেহ করবে, যে হয়তো তাদের মধ্যকার সম্পর্ক ভালো না, এই নিয়ে সে আবারও চিন্তা করবে। তো তখন আয়লা তাকে বলে যে তার আচরণের জন্য আয়শা অলরেডি তাদেরকে সন্দেহ করছে। কিন্তু তখন বুসা তার কথায় পাত্তা না দিয়ে সেখানেই শুয়ে পড়ে। সে সময় আয়লা অনেক রেগে যায় আর খাতায় বড় বড় করে লিখে রাখে যে সে স্কলারশিপ পাবে, এরপরই বুসাকে ডিভোর্স দিবে। তো এরপর দেখানো হয় আয়লা ভার্সিটিতে যায়। তখন হানিউল তাকে সেই স্কলারশিপ টিমের সাথে দেখা করিয়ে দেয়। সেখানের কাজ করা শেষ হলে তারা পুরো কোরিয়া ঘুরতে শুরু করে। এভাবেই একদিন তারা কোরিয়ার একটা গ্রামে ঘুরতে যায়। সেখানে দুজনই ট্রেডিশনাল জামাও পরে আর অনেকগুলো ছবি তোলে। এরপরই তারা একদিন হান রিভারের সেই ব্রিজের উপর ঘুরতে যায়। কিন্তু তখন সেখানে গেলে হানিউল আয়লাকে তার জীবনের কিছু কথা শেয়ার করে। সে আয়লাকে বলে যে 2 বছর আগে সেই ব্রিজের উপর উঠে দাঁড়িয়েছিল নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য, কিন্তু তখন ওই দিক থেকে তার কানে একটি সুন্দর সুমধুর সুর ভেসে আসে, আর তা হলো আজানের সুর। এটা শুনে তখন আয়লা অনেক অবাক হয়ে যায়। হানিউল তাকে বলে যে এটা আসলেই অবাক করা বিষয়। সে নিজেও সেদিন অনেক অবাক হয়েছিল। সে জানে না যে ওটা তার ইমাজিনেশন ছিল নাকি সত্যি, কিন্তু তার মনে হয়েছে যে তার বিধাতা তার সাথে কথা বলেছে এবং তাকে নতুনভাবে জীবন শুরু করার একটা মোটিভেশন দিয়েছে। এর জন্য সে সেদিন মনটা ভালো করে বাসায় ফিরে যায়। তার অনেকটা শান্তি লাগছিল। তো তখনই আয়লা কিছুক্ষণ সেখানকার ভিউ দেখে বলতে থাকে যে সে বুঝতে পারছে যে কেন অনেক মানুষ এখানে এসে তাদের জীবন দিতে চায়, কারণ জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর। তো এরপরই দেখানো হয় যে আয়শাকে নিয়ে তারা সবাই ডাক্তারের কাছে যায় তার অবস্থার কোনো উন্নতি হচ্ছে কিনা সেটা জানার জন্য। কিন্তু সেখানে গিয়ে আয়শা আর বুসা ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে তখন আবারও খারাপ খবর শোনায়। আয়শা তো এটা শুনেই খুব কান্না করতে থাকে। তার মেয়ে এবং তার হাজবেন্ডের কি হবে এটা ভেবে ভেবেই তো সে আরো বেশি ভেঙে পড়ে। তো এরপরই দেখানো হয় যে পরদিন হানিউল আয়লাকে একটি আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়। এটা ছিল টার্কিশ আইসক্রিম। তো সেখান থেকে বেশ মজা করে আইসক্রিম খাওয়ার পর সে আয়লাকে একটি মসজিদের কাছে নিয়ে আসে এবং তাকে বলে যে সে এখানে মুসলিম স্টুডেন্টদের নিয়ে আসে, সে এখন যাক নামাজ পড়ে নিক, সে এখানেই তার জন্য অপেক্ষা করছে। তো আয়লা তখন নামাজ পড়তে থাকলে দূর থেকে হানিউল তাকে দেখে স্মাইল করতে থাকে। এরপরই নামাজ পড়ে আয়লা বাইরে আসে আর দেখতে পায় যে হানিউল কোরআন শরীফ পাঠ করছে। সে তো এটা দেখে অবাক হয়ে যায়। তখন হানিউল বলে যেভাবে কোরআন পড়লে তার মনে অনেক শান্তি লাগে। তো তারপরই দেখানো হয় আয়লা কোরআন থেকে হানিউলকে একটি কোট পড়ে শোনায় আর বলে যে এর অর্থ হলো যে আল্লাহ তাআলা কখনো তার বান্দাদেরকে এমন কোনো কষ্ট দেয় না যে কষ্ট তার হার্ট সহ্য করতে পারবে না। তো এটা পড়ার পরই আয়লার চোখে পানি চলে আসে। হানিউল তখন তার কাছে জানতে চায় যে তার কি হয়েছে। আয়লা তাকে বলে যে তার বোন ক্যান্সারের সাথে লড়াই করছে এবং তার অবস্থা অনেক খারাপ। তখন হানিউল তাকে বলে যে সেই তো তাকে পড়ে শোনালো যে বিধাতা তার বান্দাকে এমন কষ্ট দেয় না যা তার হার্ট নিতে পারে না, তাই সে চিন্তা করা বাদ দিক, যা হবে ভালোর জন্যই হবে। তো এরপরই দেখানো হয় যে হানিউল আয়লাকে নিয়ে কোরিয়ার একটা জায়গায় আসে যেখানে কাপল বা ফ্যামিলি এসে তাদের নাম লিখে তালা দিয়ে যেত। সেখানে গেলে তো আয়লা অনেক এনজয় করতে থাকে এবং হানিউলও তাকে অনেকগুলো ছবি তুলে দেয়। এরপর তারা দুজন মিলে সেখানে ঘুরে ঘুরে আরো অনেক কিছু দেখতে থাকে। তখনই আয়লা হানিউলকে বলে যে সে এখানে তার গার্লফ্রেন্ডকে কখনো নিয়ে আসেনি, যদি না নিয়ে আসে তাহলে যেন একদিন সে এসে তাদের দুজনের নাম লেখা তালা এখানে লাগিয়ে যায়। তখন এটা শুনেই তো হানিউল চুপ হয়ে যায়। এরপর সে আয়লাকে বলে যে যদি সে তার আর আয়লার নাম কাপল হিসেবে এখানে লেখে তাহলে কি তাতে আয়লার কোনো সমস্যা আছে। আয়লা তো তখন খুব ভালো করেই বুঝতে পারে যে হানিউল তাকে পছন্দ করে, এই জন্য সে তাকে তার সত্যিটা জানায়। সে বলে যে সে বিবাহিত, এটা তাকে তার আগেই বলা উচিত ছিল। সে আরো বলে যে সে হলো দ্বিতীয় বউ। যেই বোনের ক্যান্সারের কথা সে তাকে বলেছে সে আসলে তার হাজবেন্ডের ফার্স্ট ওয়াইফ, তার জন্যই সে এখানে পড়াশোনা করতে আসতে পেরেছে। সে আরো বলে যে তার অতীত অনেক বেশি খারাপ ছিল, সেখান থেকে বাঁচার জন্যই তাকে এই পথ বেছে নিতে হয়। হানিউল তখন তার সব কথা বুঝতে পারে এবং আয়লাকে বলে যে তারা কি এখনো বন্ধু থাকতে পারে। আয়লা জানায় যে হ্যাঁ অবশ্যই, তারা এখনো আগের মতোই বন্ধু থাকবে। এরপরই দেখানো হয় যে হানিউল আবারও আয়লাকে তার বাসা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য আসে, কিন্তু তখনই সেখানে বাসার নিচে বুসা দাঁড়িয়েছিল। সে প্রত্যেক দিনই আয়লার আসার জন্য অপেক্ষা করত, কারণ আয়শা এটা জানতো
যে বুসা তাকে ইউনিভার্সিটি থেকে পিক করতে যায়, কিন্তু সে তো এটা করতো না। এজন্য আয়েশা যেন সন্দেহ না করে এ কারণেই সে আয়লার বাসায় ফেরা পর্যন্ত অপেক্ষা করত। সেদিন আয়লা তাকে হানিউলের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু বুসা হানিউলকে বলে যে সে হলো আয়লার ভাই। তো এরপরই হানিউল সেখান থেকে চলে যায়। আয়লা তখন বুসাকে বলে যে হানিউল হলো তার মেন্টর বা ট্যুর গাইডের মতো, এবং তাদের মধ্যে ভালো ফ্রেন্ডশিপও হয়েছে। তাছাড়া হানিউল তাকে স্কলারশিপ নিতে হেল্প করছে, সেটা একবার পেয়ে গেলে সে আর তাকে বদার করবে না আর এখান থেকে একেবারে চলে যাবে। বুসা তখন তার কথার কোনো উত্তরই দিতে পারে না। এর জন্য আয়লা তাকে আরো বলে যে হানিউল জানে যে সে তার হাজবেন্ড এবং সে ম্যারিড। এটা বলেই সে রেগে সেখান থেকে চলে যায়। এরপরই রাতের বেলা দেখানো হয় যে আয়েশার উপর কেমো দেওয়ার জন্য সে অনেক বেশি দুর্বল হয়ে যায়, যার জন্য সে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছিল না। তখনই তার কাছে বুসা আসে এবং তাকে বলে যে সে তার সাথে থাকবে, তাকে এমন অসুস্থ অবস্থায় রেখে সে অন্য রুমে গিয়েও ঘুমাতে পারবে না। তখন আয়েশা তাকে বলে যে সে ঠিক আছে, শুধু একটু দুর্বল। তখনই দেখা যায় বুসা সেখানে বসে কাঁদতে শুরু করে এবং আয়েশাকে বলে যে সে কেন তাকে আরো একটি বিয়ে করালো, সে কি সুস্থ হতে চায় না, তার কি আর তাদের সাথে থাকতে ভালো লাগে না। তখন আয়েশা তাকে বলে যে তার অবস্থা বেশি একটা ভালো না, তাই সে চায় না যে তার যাওয়ার পর তার হাজবেন্ড এবং বাচ্চার কোনো সমস্যা হোক। বুসা তখন তাকে বলে যে তার ভালোবাসা এতটাও ঠুনকো না, সে এগুলো মোটেও সহ্য করতে পারবে না। কেউ তার জীবনে এসে আয়েশার জায়গাও নিতে পারবে না। আয়েশা তাকে বলে যে সে জানে যে বুসা তাকে অনেক ভালোবাসে, কিন্তু তাকে ধীরে ধীরে তার হৃদয়ে আয়লাকেও জায়গা দিতে হবে। তো এরপরই তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তাদের দুজনের জন্যই এই সবকিছু অনেক বেশি কঠিন ছিল, কিন্তু একে অপরের জন্য তাদেরকে এটা করতেই হতো। তো এর কিছুক্ষণ পরই আয়লাকে দেখানো হয়। দেখা যায় সে তার স্কলারশিপ পেয়ে যায়, এর জন্য সে অনেক খুশি ছিল। তখনই সেখানে বুসা আসে, তাকে দেখেই তো সে চুপ হয়ে যায়। তো এরপরই বুসাকে সে বলে যে সে কি কিছু খাবে বা তার কি কিছু লাগবে, কিন্তু বুসা তখন তার সাথে ঠিক করে কথাই বলে না আর তাকে না না বলতে থাকে। আয়লা তখন তাকে বলে যে সে আসলে সম্পর্কের রেসপেক্ট দিতে জানে না, খুব ইম্যাচিওর একটা লোক সে। আয়লা আরো বলে যে সে তার ওয়াইফের কথায় তাকে বিয়ে করতে রাজি হয়েছে। বুসাও তাকে এই কারণেই বিয়ে করতে চেয়েছে, কিন্তু একটা স্বাভাবিক রেসপেক্ট তো থাকে একে অপরের প্রতি। বুসা তো সেটাও করে না। বুসা তখন তার কথার প্রতিবাদ করবে, ঠিক সেই সময় তারা আয়েশার পড়ে যাওয়ার শব্দ পায়, তাই দ্রুত তার কাছে ছুটে যায় আর সেখানে গিয়েই দেখে যে সে তো অজ্ঞান হয়ে পড়ে আছে। এজন্য বুসা তাকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। বাসায় তখন আয়লা সুরির সাথে ছিল। সে সুরিকে বলে যে তার আম্মু সুস্থ হয়ে যাবে, আল্লাহ তাআলা যদি চায় তাহলে সবকিছুই সম্ভব। তাই সে যেন একদম মন খারাপ না করে, কিন্তু তখনও সুরির মন খারাপ ছিল। তাই আয়লা তাকে কাগজ দিয়ে একটা বিড়াল বানিয়ে দেখায়, যা দেখে সুরির অনেক ভালো লাগে আর সে এই ব্যাপারটা নিয়ে অনেক এনজয় করতে থাকে। এভাবেই তার সাথে সুরির সম্পর্ক ধীরে ধীরে ভালো হচ্ছিল। এরপর দেখানো হয় পরদিন সকালে আয়লা সুরিকে রেডি করে আর তার সাথে করে হাসপাতালে আয়েশার সাথে দেখা করতে যায়। এরপর সেখানে আয়েশা আর আয়লা থাকলে আয়েশা আয়লাকে বলে যে তার অনেক ভালো লাগছে আয়লাকে তাদের সাথে এই কঠিন সময়ে পাশে পেয়ে। সে তাদের জন্য অনেক কিছু করছে, তবে সে যেন তাকে একটা ওয়াদা করে যে কখনো যেন সে বুসা আর তার মেয়েকে ছেড়ে না যায়, সব সময় যেন তাদের সাথেই থাকে। আয়লাও তখন তাকে প্রমিস করে যে সে তাদের সাথেই থাকবে। এরপরই দেখানো হয় যে আয়লা কিছু কথা বলার জন্য বুসার সাথে একাকী দেখা করে এবং তাকে বলে যে আয়েশার শরীর অসুস্থ থাকার সাথে সাথে সে মেন্টালিও অনেক বেশি ভেঙে পড়েছে। তাই তার সামনে যদি তারা একে অপরের মধ্যে দূরত্ব শো করে তাহলে আয়েশা এটা মেনে নিতে পারবে না, সে অনেক বেশি ভেঙে পড়বে আর তার মন ভালো না থাকলে তার রিকভারিও সম্ভব হবে না। তাই তাদেরকে অন্তত আয়েশার সামনে দুজনের প্রতি রেসপেক্ট দেখাতে হবে এবং একে অপরের সাথে তারা হ্যাপি আছে এমনটা দেখাতে হবে। আর এরপর যখন আয়েশা সুস্থ হয়ে যাবে তখন বুসা চাইলে তাকে ডিভোর্স দিয়ে দিতে পারে, সে তাকে আটকাবে না। তো এগুলো শুনে বুসা এবার তার কথা মানতে রাজি হয় আর এরপর থেকেই তারা একে অপরের সাথে ভালো আচরণ করতে শুরু করে, একসাথে ফ্যামিলি হয়ে ডিনারও করে। এই সব কিছু দেখে তো আয়েশা অনেক বেশি হ্যাপি হয়, তার এই সব কিছু অনেক ভালো লাগতে থাকে। সে তো এটাই চাইছিল যেন তার মৃত্যুর পর তার স্বামী এবং সন্তান ভালো থাকে। তো এসব দেখে সে আবারও হাসতে শুরু করে। তো এরপরই তারা একদিন সবাই মিলে পার্কে ঘুরতে যায়। সেখানে আয়লা সবকিছু গুছাতে থাকে আর বুসা সুরির সাথে অনেক মজা করতে থাকে। এগুলো দেখে আয়েশা আয়লাকে বলে যে এতদিন পর তার আবারও ভালো লাগছে, সবকিছু এখনো ঠিক আছে বলে মনে হচ্ছে। আর এই সবকিছুই হয়েছে শুধুমাত্র আয়লার জন্য। সে না থাকলে যে সে এখন কি করত, তাই সে আয়লার কাছে
অনেক কৃতজ্ঞ। তখন আয়লা বলে যে সে তাদের কাছে আছে তার মানে এই না যে আয়েশাকে চলে যেতে হবে, সে এখানেই থাকবে, তার মেয়েকে ধীরে ধীরে বড় হতে দেখবে। তখন আয়েশা বলে যে তার এগুলো আগের ইচ্ছা ছিল, কিন্তু এখন তার ইচ্ছা পরিবর্তন হয়েছে। সে চায় যেন তার অবর্তমানে আয়লা তার এই পরিবারটিকে নিজের পরিবার করে নেয় আর তাদের সাথে অনেক আনন্দে জীবন কাটায়। এটাই হবে তার সবচেয়ে বড় পাওয়া। তো এরপরে আয়েশা বুসার সাথে একটা জায়গায় গিয়ে বসে থাকে আর সে বুসাকে বলে যে তার সাথে তার বিয়ে হওয়াটা তার জীবনের সবচেয়ে ভালো মোমেন্ট ছিল, সে তাকে অনেক ভালোবাসে। বুসাও তখন তাকে বলে যে সেও তাকে অনেক ভালোবাসে। তো এরপরই দেখানো হয় সেখান থেকে এসে রাতের বেলা আয়লা সুরিকে ঘুম পাড়াতে যায়। তখন সুরি তাকে বলে যে তার জন্য তার মা এতদিন পর প্রাণ খুলে হেসেছে, আয়লা আসলেই অনেক বেশি ভালো। এটা শুনেই তো আয়লাও খুব খুশি হয়, কিন্তু তারপরই তারা বুসার কান্নার আওয়াজ শুনতে পায়। তাই দ্রুত আয়েশার রুমে চলে যায় আর সেখানে গিয়েই দেখে যে আয়েশার অবস্থা খুবই খারাপ। সে তাদেরকে শেষবারের মতো একসাথে ভালোভাবে থাকতে বলে। এরপরই কালেমা পড়ে বুসার কোলের উপরই মারা যায়। এটা দেখে তো সবাই অনেক কষ্ট পায়, সবাই তখন খুব কান্না করতে থাকে। পরবর্তী কিছুদিন তো তাদের জন্য অনেক খারাপ যায়। বুসা আর সুরি তো বারবার আয়েশার কথা মনে করেই কাঁদতে থাকে। আয়লাও তখন তাদেরকে কমফোর্ট করার চেষ্টা করতে থাকে। তো এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। এরপর একদিন দেখানো হয় যে বাসায় সেদিন হানিউল আসে। তখন বুসা দরজা খুললে হানিউল তাকে একটি কেক দেয় এবং বলে যে সে কি একটু আয়লাকে ডেকে দিতে পারবে। তখন বুসা তাকে বলে যে সে তো কিছুক্ষণ আগে তার মেয়ে সুরির সাথে বেরিয়ে গেছে। তখন হানিউল তাকে বলে যে ঠিক আছে, তাহলে সে যেন আয়লাকে জানিয়ে দেয় যে সে তাদের মিলিটারি ট্রেনিং এর জন্য চলে যাচ্ছে আর তার স্কলারশিপ পেয়ে যাওয়ার জন্য তাকে যেন তার পক্ষ থেকে সে কংগ্রেচুলেশন জানায়। তো আয়লার স্কলারশিপের কথা শুনে তো বুসা অনেক কষ্ট পায়, কারণ আয়লা তো তাকে আগেই বলেছিল যে সে একবার স্কলারশিপ পেয়ে গেলে তাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। তো তাই সে আয়লার কিছু বলার আগে নিজেই তাকে ডাকে আর বলে যে এখন তো তার স্কলারশিপ পাওয়াও হয়ে গেছে, সে এখন তার রাস্তায় যেতে পারে, শুধু শুধু এখানে তাদের জন্য থাকার তার কোনো প্রয়োজন নেই। এটা শুনে তখন আয়লা অনেক বেশি কষ্ট পায় আর সে সেই রাতে কাঁদতে কাঁদতে তাদের বাড়ি থেকেই বেরিয়ে যায়। এরপরই হান ব্রিজের উপর গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে থাকে, যেই দৃশ্যটা আমরা গল্পের শুরুতেই দেখেছি। তো সে সেখানে নিজের জীবন শেষ করে দিতে চায়। এদিকে আয়লা চলে গিয়েছে এটা জানতে পেরে তো বুসা হানিউলকে কল করে যে আয়লা কোথায় আছে তা কি সে জানে। হানিউল তো এই সবকিছু শুনে বুঝতে পারে যে আয়লা এখন কোথায় আছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে বুসা এবং সুরিকে নিয়ে হান ব্রিজে যায় আর সেখানে গিয়েই বুসা আয়লাকে বাঁচিয়ে নেয় আর অনেক কান্না করতে থাকে। সে আয়লাকে তখন বলে যে তার আসলেই অনেক বড় ভুল হয়ে গেছে, সে তাকে তার প্রাপ্য সম্মানটাই দেয়নি, সে তাকে আর আয়েশাকে দুজনকেই কষ্ট দিয়েছে। যখন আয়লা তাকে বলে যে সে হয়তো তাকে আর সুরিকে আয়েশার মতো করে ভালোবাসতে পারবে না, কিন্তু তাদেরকে সেই কয়দিনে অনেক ভালোবেসে ফেলেছে, তাদের জন্য তার অনেক মায়া হয়। তখন বুসা তাকে বলে যে সে যেন তাকে একটা সুযোগ দেয়, সে তাকে একজন ভালো হাজবেন্ড হয়ে দেখাবে। এই কথা শুনে তখন আয়লাও তাকে জড়িয়ে ধরে আর দুজনই সেখানে কাঁদতে থাকে। এরপরে তারা ধীরে ধীরে করে একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। তারা একসাথে সুরিকে স্কুলে গিয়ে সি অফও করে। এরপর দেখা যায় বুসা এখন আয়লাকে গাড়ির সামনে বসিয়ে তাকে নিয়ে কোরিয়া ঘুরতে বের হয়। তারা সমুদ্রের কাছেও যায়। সেখানে গিয়ে আয়লা বলে যে সমুদ্র তার অনেক পছন্দ, এখানকার সমুদ্র দেখার তার অনেক ইচ্ছা ছিল। তো তখনই কথায় কথায় বুসা তাকে বলে এটা হলো মেডিটারানিয়ান সি, এই সমুদ্রের কিছু কানেকশন আছে আর এই সবগুলো কানেকশনের সাথে আয়লা, আয়েশা, সুরি এবং তার নামের মিল রয়েছে, যার থেকে বোঝা যায় যে তাদের সব সময় একসাথে হওয়া ভাগ্যেই লেখা ছিল। তো এরপর থেকে একসাথে হাত ধরে হাঁটতে শুরু করে তারা। বুসা তো এখন আয়লাকে তার ভার্সিটি দিয়ে আসতে এবং নিয়ে আসতে শুরু করে। একসাথে তারা তিনজন একদম হ্যাপি ফ্যামিলির মতোই থাকতে শুরু করে। বুসা আর আয়লা এখন একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলে। এর জন্য তারা স্বামী স্ত্রীর মতো মধুর সম্পর্কেও লিপ্ত হয়। কিন্তু এরপর একদিন দেখানো হয় যে আয়লা বুসার সাথে মিলে আয়লার আলমারি গুছাচ্ছিল। সে তার কিছু জামা কাপড় ডোনেট করার জন্য রেডি করতে থাকে। ঠিক তখনই আয়লা সেখানে কিছু ফাইল পায়। বুসা তাকে সেগুলো গুছিয়ে রাখতে বলে। আয়লা তখন সেখানে তার হোম টাউনে থাকা একটি পুলিশ স্টেশনের নাম দেখতে পায়, যা দেখেই সে ওই ফাইলটা ওপেন করে আর সেখানেই দেখে যে জিদানের অ্যাক্সিডেন্টের জন্য বুসাই দায়ী। এটা দেখে তো সে কিছুই বুঝতে পারে না। তখনই আমাদেরকে দেখানো হয় যে সেদিন যেই গাড়ির কারণে জিদানের অ্যাক্সিডেন্ট হয়েছিল তার মধ্যে আয়েশা এবং বুসা ছিল।
আয়েশা তাকে ইন্দোনেশিয়াতে বিয়ে করানোর জন্য আনলে রাস্তায় এটা জানতে পেরে বুসা এবং আয়েশার মধ্যে বেশ কথা কাটাকাটি হতে থাকে। আর তখনই তাদের সাথে জিদানের বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানেই জিদান মারা যায়। তারা তখন সেখানে আয়লাকে অনেক কাঁদতে দেখেছিল, যার জন্যই তখন আয়েশা ঠিক করে যে সে আয়লার সাথেই বুসার বিয়ে দিবে। তো এই সব কিছু বুঝতে পেরে আয়লা অনেক কষ্ট পায়, আর সে বুসাকে বলে যে তার ভালোবাসার খুনির সাথে সে থাকতে পারবে না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই সে বুক ভরা কষ্ট নিয়ে তার দেশের মানুষদের সাথে দেখা করার জন্য আবারও ইন্দোনেশিয়া ফিরে আসে। সেখানে এসেই সে প্রথমে জিদানের কবর জিয়ারত করে। এরপরই সে জিদানের মায়ের সাথে দেখা করে। সে তো তাকে দেখেই জড়িয়ে ধরে আর অনেক খুশি হয়। এরপরই তার বাসায় আসলে আয়লার মুখ থেকে তার সাথে হওয়া সব কথা জানতে পারে। আয়লা কেন কোরিয়া থেকে এখানে ফিরে এসেছে সেটাও তাকে জানায়। এসব শুনে সে আয়লাকে বলে যে বুসা জিদানের মৃত্যুর জন্য দায়ী ছিল না। জিদানি আসলে অনেক জোরে এবং রং সাইড থেকে বাইক চালাচ্ছিল, আর তাছাড়া তার ভুল না থাকা সত্ত্বেও বুসা আর আয়েশা তার কাছে এসে অনেক কান্নাকাটি করেছে এবং তাদেরকে ক্ষমা করে দিতে বলেছে। এরপর সে যখন শুনেছে যে বুসার সাথে আয়লার বিয়ে হয়েছে, তখন সে অনেক খুশি হয়, কারণ বুসা অনেক ভালো একটা ছেলে। তো এই সব কিছু জানতে পেরে আয়লা তখন আবারও কোরিয়াতে ফিরে আসে। সে তো এসেই সমুদ্রের পাড়ে মন খারাপ করে বসেছিল। তখনই তার কাছে সুরি আর বুসা চলে আসে। সুরি তাকে তার সাথে যেতে বলে, আর বুসাও এসে তাকে বলতে থাকে যে তার সাথে দেখা হওয়ার পর বা তাকে ভালোবাসার পরও সে তাকে সেই সত্যিটা বলার সাহস পাচ্ছিল না। সে তো এখন এটাই আশা করে যে যদি তাদের অন্য কোনো ভালো সময়ে দেখা হতো তাহলে আজ তাদেরকে দূরে থাকতে হতো না। কিন্তু তারপরও যদি আয়লা সবকিছু ভুলে গিয়ে তার সাথে নতুন করে সবকিছু শুরু করতে চায়, তাহলে সে যে কোনো সময় তার কাছে আসতে পারে। সে তার জন্য আজীবন অপেক্ষা করবে। তো এটা বলেই সে সুরিকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই পেছন থেকে দৌড়ে তাদের কাছে আসে আয়লা, আর এরপর থেকেই তারা তিনজন একসাথে হ্যাপিলি থাকতে শুরু করে। অবশেষে আয়লা তার জীবনে সুখ খুঁজে পায়, আর এরই সাথে এই গল্পটারও হ্যাপি এন্ডিং হয়। যাক, তো এই ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।